মালয়েশিয়া, ওমান ও বাহরাইনের মতো গুরুত্বপূর্ণ শ্রম বাজারগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ৩ মাসের মধ্যে অন্তত ২-১টি বন্ধ বাজার চালুর লক্ষ্য নির্ধারণের পাশাপাশি অভিবাসন ব্যয় কমানো এবং প্রতারক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর সরকারের এই অগ্রাধিকারের কথা জানান। প্রতিমন্ত্রী জানান, অভিবাসন ব্যয় নির্দিষ্ট করে দেওয়া, প্রতারণা জড়িত রিক্রুটিং এজেন্সি নিবন্ধন স্থগিত এবং দীর্ঘদিন বন্ধ বা সীমিত থাকা শ্রমবাজার পুনরায় চালু, এই তিনটিকেই তাৎক্ষণিক অগ্রাধিকার হিসেবে নিয়েছে সরকার। তিনি বলেন, আগামী ৩ মাসের মধ্যেই অন্তত ২-১টি বন্ধ শ্রমবাজার চালুর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে কয়েকটি দেশের ক্ষেত্রে অভিবাসন ব্যয় নির্ধারণ করে তা কার্যকর করার প্রস্তুতি চলছে। প্রতিমন্ত্রী জানান, বিদেশে মারা যাওয়া শ্রমিকদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনার ব্যবস্থা পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছে। এছাড়া ঢাকায় মরদেহ পৌঁছানোর পর দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর জন্য মঙ্গলবার আরও ২টি নতুন লাশবাহী ফ্রিজিং গাড়ি যুক্ত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত করা এবং ব্যবসা ও ট্রানজিট ভিসা সহ যাতায়াত সুবিধা সহজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল আহমদির এক সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানানো হয়। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসী কর্মরত রয়েছেন। বিপুল সংখ্যক এই প্রবাসীকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য বৈঠকে আরব আমিরাত সরকারের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকারের বাংলাদেশ ফার্স্ট নীতির আলোকে ঢাকা ও আবুধাবির মধ্যকার সম্পর্ককে একটি পূর্ণাঙ্গ কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বে উন্নীত করতে বাংলাদেশ বিশেষভাবে অঙ্গীকারবদ্ধ। এ সময় দুই দেশের মধ্যে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির আলোচনা ত্বরান্বিত করার উপর জোর দেওয়া হয়। এছাড়া বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো এবং পিপিপি প্রকল্পের আওতায় সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। এর আগে সকালে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর এবং বিদ্যমান দ্বিপাক্ষিক প্ল্যাটফর্মগুলোর নিয়মিত বৈঠক আয়োজনের উপর জোর দেন। তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত আলোচনার মাধ্যমে সহযোগিতার নতুন পথ উন্মোচিত হবে। পবিত্র রমজান মাস চলছে। শ্যাম সাধনার এই মাসে ওমানে কর্মরত প্রবাসী ও স্থানীয় মুসলিম কর্মীদের জন্য সুখবর দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। রোজা রেখে দীর্ঘক্ষণ কাজ করা শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করতে এবং ইবাদতের সুবিধার্থে কর্মীদের জন্য নতুন নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। এক্সে দেওয়া এক বার্তায় ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি রমজান মাসে কোনো মুসলিম কর্মীকে দিয়ে দৈনিক ৬ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। সেই হিসাব অনুযায়ী সপ্তাহে তাদের সর্বোচ্চ কর্মঘণ্টা হবে মাত্র ৩০ ঘণ্টা। দেশটির শ্রম আইন অনুযায়ী এই নির্দেশনা জারি করা হয়েছে। মূলত কর্মীদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি রোজা ও অন্যান্য আধ্যাত্মিক ইবাদতের মধ্যে একটি চমৎকার ভারসাম্য তৈরি করাই ওমান সরকারের এই সাময়িক পরিবর্তনের প্রধান লক্ষ্য। সরকারি বেসরকারি সব খাতের নিয়োগকর্তাদের এই সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ কর্মীদের কর্মঘণ্টা কমানোর পাশাপাশি কর্মজীবী মায়েদের জন্য একটি বিশেষ সুবিধার কথা ওই নির্দেশনায় পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। বর্তমান শ্রমবিধি অনুযায়ী যেসব কর্মজীবী মায়ের বুকের দুধ পান করানো শিশু রয়েছে, তারা প্রতিদিন কাজের ফাঁকে সন্তানের জন্য আলাদাভাবে ১ ঘণ্টা সময় বা নার্সিং আওয়ার বরাদ্দ পাবেন। এই নিয়মের ফলে ওমানে কর্মরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীও ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন। সৌদি আরবে শ্রম আইন ও নির্বাহী প্রবিধানে বড় ধরনের সংশোধন আনা হয়েছে। দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রী প্রকৌশলী আহমেদ আল রাজি সম্প্রতি শ্রমবিধি লঙ্ঘন ও জরিমানার তফসিল সংশোধনের একটি নির্দেশ জারি করেছেন। এই নির্দেশনার অধীনে শ্রম আইনে বেশ কয়েকটি লঙ্ঘন নির্দিষ্ট শ্রেণীতে নতুন করে বিন্যাস করা হয়েছে। নতুন এই আদেশের মূল উদ্দেশ্য হল শ্রমবাজারে স্থিতিশীলতা জোরদার করা এবং কর্মীদের অধিকার আরও সুরক্ষিত করা। এই সংশোধনীতে বিভিন্ন কাজের ধরন অনুযায়ী আইন লঙ্ঘনের বিষয়গুলোকে সুস্পষ্টভাবে আলাদা করা হয়েছে। এর ফলে আইন মেনে চলার ক্ষেত্রে প্রতিষ্ঠান ও কর্মীদের জন্য একটি পরিষ্কার নির্দেশিকা তৈরি হল। নতুন শ্রেণীর মধ্যে রয়েছে সব ধরনের কাজের জন্য প্রযোজ্য সাধারণ লঙ্ঘন,
খনিজ ও পাথর উত্তোলনের ক্ষেত্রে নির্দিষ্ট লঙ্ঘন এবং সামুদ্রিক কর্মসংস্থান চুক্তির শর্তভঙ্গ। এছাড়া পরিচালন ও রক্ষণাবেক্ষণ, মানবসম্পদ ও নিয়োগকারী প্রতিষ্ঠান বা কার্যালয়ের সেবা, গৃহকর্মী আইন, সহায়তা সেবার বিজ্ঞাপন এবং লাইসেন্স ছাড়া কর্মী নিয়োগ বা আউটসোর্সিংয়ের মতো বিষয়গুলো আলাদা শ্রেণীতে যুক্ত করা হয়েছে। কৃষি শ্রমিক ও ব্যক্তিগত রাখালদের মতো পেশার জন্য নির্দিষ্ট বিধিবিধানও এই তালিকায় রয়েছে। নতুন এই জরিমানার তফসিল এবং প্রবিধানগুলো মন্ত্রীর আদেশের দিন থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, এই সংশোধনী চূড়ান্ত করার আগে ইস্তিতলা নামের একটি জনমত জরিপ প্ল্যাটফর্মের মাধ্যমে জনসাধারণ ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিয়েছে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। শ্রমবাজারের নিয়মকানুন পর্যালোচনা, কর্মীদের অধিকার রক্ষা এবং শ্রমবাজারকে আরও আকর্ষণীয় করতেই এই ধারাবাহিক প্রচেষ্টা চালানো হচ্ছে। মালয়েশিয়ার জোহর রাজ্যে রমজানের পবিত্রতা লঙ্ঘন করে জনসম্মুখে পানাহারের অভিযোগে 2 বাংলাদেশি সহ 6 জন মুসলিম ব্যক্তিকে আটক করেছে স্থানীয় ধর্মীয় পুলিশ। মঙ্গলবার সকালে জোহর বাহারু ও তাংকাক এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটকদের বয়স 29 থেকে 55 বছরের মধ্যে। অভিযানে আটকদের মধ্যে 2 বাংলাদেশির প্রকাশ্যে খাবার গ্রহণের বিষয়টি স্থানীয়দের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রথম ঘটনায় জোহর বাহারুর একটি দোকানে অভিযান চালিয়ে 30 বছর বয়সী এক বাংলাদেশি যুবককে আটক করা হয়। আটকের সময় তিনি বিভিন্ন তরকারি ও ঝোল দিয়ে সাজানো 1 প্লেট নাসিকান্দার এবং পানির বোতল নিয়ে আহারে ব্যস্ত ছিলেন। পেশায় কেশিয়ার ওই যুবক জানান, কাজ করতে করতে অতিরিক্ত ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়ায় তিনি রোজা রাখতে পারেননি। দ্বিতীয় ঘটনায় তাংকাক এলাকার একটি অমুসলিম কফি শপে বসে কফি পান করার সময় 30 বছর বয়সী আরেক বাংলাদেশিকে আটক করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে জোহর শরিয়া ফৌজদারি অপরাধ আইনের 15 ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের দ্রুতই শরিয়া আদালতে সোপর্দ করা হবে। রমজানের পবিত্রতা রক্ষায় এবং জনসম্মুখে পানাহার রোধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জোহর স্টেট ইসলামিক রিলিজিয়াস ডিপার্টমেন্ট। দীর্ঘ 7 বছর পর সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন মৌলভীবাজারের রিজা বেগম। তবে যে মা সন্তানদের সুখের আশায় বিদেশ গিয়েছিলেন, তিনি ফিরেছেন নিথর ও মানসিক ভারসাম্যহীন অবস্থায়। মঙ্গলবার উত্তরার ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 2019 সালে সৌদি আরব যাওয়ার পর থেকেই নিয়োগকর্তার শারীরিক নির্যাতনের শিকার হন রিজিয়া। 2021 সাল থেকে পরিবারের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো নথিপত্র ছাড়াই গত 12 ফেব্রুয়ারি তাকে দেশে পাঠানো হয়। পিবিআই আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে। রিজিয়ার মেয়ে লিজা আক্তার কান্নায় ভেঙে পড়ে বলেন, নির্যাতনে মায়ের চেহারা চেনা যাচ্ছে না, তিনি কথাও বলছেন না। একই কেন্দ্রে আশ্রয় নিয়েছেন রিমা ছদ্মনামে আরেক ভুক্তভোগী। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে 2024 সালে সৌদি গিয়ে তিনি 4 বার বিক্রি হন এবং ভয়াবহ যৌন নির্যাতনের শিকার হন। বর্তমানে তিনি 6 মাসের অন্তঃসত্ত্বা। পিবের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান জানান, নারী কর্মীদের এই দুর্গতির জন্য দায়ী পাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওমানের রাজধানী মাসকাটের বিভিন্ন স্থানে রমজান মাস উপলক্ষে ভিক্ষাবৃত্তির ঘটনা আবারও বেড়ে গেছে বলে খবর পাওয়া গেছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অব্যাহত তৎপরতা সত্ত্বেও মসজিদ, শপিং মল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রবণতা ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। রমজান মাসে সাধারণ মানুষের দান খয়রাত করার প্রবণতা বাড়ে, আর এই সুযোগটিকেই কাজে লাগাচ্ছে একটি সুবিধাবাদী চক্র। নাগরিকদের উদ্বেগ হল, এই পবিত্র মাসের আবেগকে পুঁজি করে সংঘবদ্ধভাবে ভিক্ষাবৃত্তি চালানো হচ্ছে। স্থানীয় একটি গণমাধ্যমের সাম্প্রতিক এক প্রতিবেদনে বাসিন্দাদের অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে। মুত্রা এলাকার বাসিন্দা খালিদ আল খানবাসী জানান, বিশেষ করে মাগরিব ও জুমার নামাজের পর মসজিদে টাকা চাওয়ার দৃশ্য দেখা যাচ্ছে। অনেক সময় এসব ব্যক্তির সঙ্গে অসুস্থ বা প্রতিবন্ধী শিশুও থাকে। সিপ এলাকার বাসিন্দা আমির আল বেলুসিও একই অভিজ্ঞতার কথা জানান। বাউসার এলাকার সুলাইমান আল আমরি নামের আরেক বাসিন্দা শপিং মলের বাইরে এক নারী ও শিশুর কাছে এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে এই ভিক্ষাবৃত্তি কেবল রাস্তায় বা শপিং মলেই সীমাবদ্ধ নেই, বরং হোয়াটসঅ্যাপ বার্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে এটি এখন ইলেকট্রনিক ভিক্ষাবৃত্তিতে রূপ নিয়েছে। সিপ এলাকার একটি মসজিদের ইমাম ইব্রাহিম আল রামলি এই প্রবণতাকে সমাজের ভাবমূর্তির জন্য ক্ষতিকর এবং মানুষের মর্যাদা হানিকর হিসেবে আখ্যায়িত করেছেন।
শিশুদের এই কাজে ব্যবহার করাকে তিনি চরম শোষণ ও অধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেন। ওমানের আইনে ভিক্ষাবৃত্তিকে সুস্পষ্ট অপরাধ হিসেবে গণ্য করা হয়। এ আইনের অধীনে প্রকাশ্যে বা ব্যক্তিগত স্থানে ভিক্ষা করলে 2 থেকে 12 মাসের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি অপরাধীকে 50 থেকে 100 ওমানি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। আর কোনো প্রবাসী এ অপরাধে দোষী সাব্যস্ত হলে তাকে নিজ দেশে ফেরত বা ডিপোর্ট করার সুস্পষ্ট আইনি বিধান রয়েছে দেশটির আইনে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।